আসসালামু আলাইকুম। কিছুদিন আগে চট্টগ্রাম থেকে অনেকগুলো শুটকি এসেছিল। তার ভিতরে ছিল ছুরি শুটকি, লইটা শুটকি, সুন্দরী শুটকি। এই তো একজনে গিফট করেছিল। আমি কিন্তু শুটকি মাছগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতাম। তো এইবার আপনাদের ভাইয়া আমাকে রাগ করে বলে কি, যা পাও তাই সব কিছু ডিপ ফ্রিজে রাখো, বাইরে রেখে দেখো কতদিন কি ভালো থাকে। তো আমি এই ফুটেজটুকু নিয়েছিলাম আমার শ্বশুর বাসায় থাকা অবস্থায়। দেখেন কি অবস্থা। এখান থেকে কিছু শুটকি শুধুমাত্র আমার এক ফ্রেন্ডকে দিয়েছিলাম আর আমার বড় বোনকে দিয়েছিলাম। বাকিটা রেখেছিলাম যে ঠিক আছে, ও বলছে বাইরে রাখি। তো ছুরি শুটকির শুধুমাত্র কঙ্কাল আছে এখানে। 3টা ছুরি শুটকি রেখেছিলাম আমাদের জন্য। দেখতেই পেলেন যে শুধুমাত্র কঙ্কালগুলো রয়েছে, আর বাকি লইটা সুন্দরী সব খেয়ে শেষ এবং পোকা উঠেছে। তো সকালবেলা আমি এগুলো সব পরিষ্কার করে মানে এভরিথিং এত কাজ করেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো এখন হচ্ছে সিঙ্কের ভেতরে আমি পানি ঢালছি। 3 জগ গরম পানি আমি ঢেলে দিয়েছি। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে নয়। কথাটার প্রমাণ পেয়েছেন? আজকে যে ব্লগটা শেয়ার করছি, হয়তোবা অনেক আপু আন্টিদের মনের কথা বলছি, হয়তোবা আমারও মনের কথাগুলো বলছি। আমাকে রাস্তায় যেতে দেখছেন, আমি আমার বড় বোনের বাসায় যাচ্ছি। এখানে কিছু কথা আমি খুব সুন্দর করে বলতে চাই, একটু খেয়াল করে শুনবেন। জীবনে এতটা ক্লান্ত হয়ে গেছি যে মাঝে মাঝে আমার পালিয়ে যেতে ইচ্ছা করে দূরে কোথাও, যেখানে আমাকে কেউ চিনে না, জানে না, যেখানে কোনো দুশ্চিন্তা নেই, নেই কোনো দুঃখ কষ্ট, নেই ভালোবেসে আঘাত পাওয়ার কোনো সম্ভাবনা। এমন একটা শান্ত জীবন পেতে ভীষণ ইচ্ছে করে আমার। আমিও তো নিজেকে অনেক বেশি ভালোবাসি। জীবনের চাপ মানুষকে এমন অনেক কিছু শেখায় যা কোনো বই শেখাতে পারে না। সংসারের দায়িত্ব, অর্থের চিন্তা, পরিবারের আশা, নিজের স্বপ্ন সব একসাথে সামলাতে গিয়ে আমরা বুঝে যাই জীবন শুধু ইচ্ছে মতো চলার নাম নয়। এখানে অনেক হিসাব আছে, অনেক সমঝোতা আছে। যে মানুষ কম বয়সে দায়িত্ব নিতে শেখে সে অনেক সময় আনন্দ করার আগেই বাস্তবতা বুঝে ফেলে। তার চোখে তখন শিশুসুলভ সহজতা কমে যায়, কিন্তু সিদ্ধান্তে আসে পরিপক্কতা। তাকে দেখে কঠিন মনে হতে পারে, অথচ তার ভিতরে থাকে অনেক না বলা ক্লান্তি। এই মানুষগুলোকে বিচার নয়, একটু সম্মান দরকার। এই পরিণত হওয়ার মূল্য অনেক বড়। অনেক হাসি, অনেক ইচ্ছা, অনেক ব্যক্তিগত সময় দায়িত্বের নিচে চাপা পড়ে যায়। হ্যাঁ, এই দায়িত্বই মানুষকে দ্রুত পরিণত করে। আপনাদের কাছে কথাগুলো কেমন লেগেছে একটু কমেন্ট করে আমাকে বলবেন। আর মূলত আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েই এভাবে দায়িত্ব নিতে নিতে নিজের শখ, নিজের ব্যক্তিগত সময় সব কিছুকে চাপা ফেলে শুধুমাত্র দায়িত্বকে কাঁধে নিয়ে সামনের দিকে ছুটে যাই। আমি একটু ক্লান্ত হয়ে গেছি আসলে। আজকের যে কথাগুলো বলছি, আমার মনে হচ্ছে যে ভিতরে ভিতরে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। এই মুহূর্তে আসলে নির্জন কোথাও যাওয়ার কোনো সুযোগ আমার নাই। সেদিন হঠাৎ বাবুদেরকে স্কুল থেকে আনার পরে আমার অনেকটাই খারাপ লাগছিল। আর সুভারও এত পরীক্ষা, এত চাপ ছিল। একটা মাস অনেক মানসিক কষ্ট এবং অনেক পেরেশানির ভেতর দিয়ে গিয়েছি। 2টা বাচ্চারই পরীক্ষা ছিল, তাদেরকে সময় দেওয়া, সংসারের যে দায়িত্ব সেটাকে সময় মতো সব কিছু কমপ্লিট করা, এভরিথিং আমি সামলে নিয়েছি। তো সব কিছু মিলেই মনে হচ্ছিল যে আমি একটু ক্লান্ত, তাহলে নিজেকে একটু সময় দিই। আজকের যে ব্লগটা আপনারা দেখা শুরু করেছেন, এটা গত মে মাসের 5 তারিখ এবং 6 তারিখের কিছু ভিডিও ফুটেজ নিয়েই আমি আজকের ব্লগটা তৈরি করেছি। কেউ কখনো কিন্তু অন্যকে বুঝতে চায় না। আমি কেমন আছি সেটা কিন্তু অন্যেরা জানতেও চায় না, বুঝতেও চায় না। তারা শুধু দেখছে যে আমি কিভাবে আমার দায়িত্বটা পালন করছি বা আমি পালন করতে কোথাও ব্যর্থ হচ্ছি কিনা।
যারা দর্শকের গ্যালারিতে বসে আমার এই সুন্দর নাটকগুলি দেখছেন, তারা বিচার করছেন এবং কোথাও দোষ ত্রুটি খোঁজার অপেক্ষায় আছেন। কোথাও যদি আমি দায়িত্ব পালনে ব্যর্থ হই, তখনই কিন্তু আমাকে গ্রেপ্তার করা হবে যে কেন আমি দায়িত্ব পালনে ব্যর্থ হলাম। তবে কি জানেন, দিন শেষের রেজাল্ট কি? বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই কিন্তু সবার কাছে দোষী সাব্যস্ত হয়, দোষী প্রমাণিত হয়। ওই যে দোষ ত্রুটি খুঁজে দেখার চেষ্টা করে যে সবাই, যে আমি আমার দায়িত্ব পালনে কোথাও ভুল করেছি কিনা। আর যে দায়িত্ব পালন করে না, সে সবার কাছে অনেক বেশি ভালো হয়ে থাকে। যে দায়িত্ব পালন করছে না, সে মনে করছে যে সে হয়তোবা বেঁচে গেল, তার এখন সময় নেই এই দায়িত্বগুলো পালন করার। তার সুসময় আসুক, তারপরে সে দায়িত্বগুলো পালন করবে। কিন্তু আজকে যে সুযোগটা আমি পেয়েছি, সেই সুযোগটা যে দায়িত্ব পালন করলো না, সেটা সে নাও পেতে পারে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি তো আপার বাসায় চলে এসেছিলাম, আর একটু নির্জন জায়গা খুঁজতে হলে আসলে ওর বাসায় আসলে ভালো লাগে। আপার বাসার যে চতুর সাইডে যে প্রাকৃতিক যে দৃশ্যটা আছে, এটা আসলে সত্যি আমার মনকে খুব নাড়া দেয়। পাখির এত সুন্দর কিচিরমিচির ডাক, মাঝে মধ্যে পাখিগুলো জানালার কাছে চলে আসে। আর আপার বাসাটা খুব শান্ত থাকে। আমার অনেক দিন পরে আমি আমার বড় আপাকে দেখতে গেলাম। আপাও তো একজন দুঃখী মানুষ। দায়িত্ব যদি আমি ওখানে পালন করি, তো এখানেও কিন্তু আমার বেশ কিছুটা দায়িত্ব রয়েছে। আমি এসেছিলাম দুপুর 1টা বাজে বাচ্চাদেরকে নিয়ে, আর এখন আবার যাওয়ার সময় হয়ে এসেছে। আসরের নামাজ পড়ে নিয়েছি, 5টা বাজে। আপা যাওয়ার আগে আবারও এই যে কিছু ফ্রুটস, বাচ্চাদের জন্য ড্রিঙ্কস আর কেক দিল। দুপুরে আপার যাতে কষ্ট হয়, এজন্য আমি বলেছি যে কোনো ধরনের রান্নাবান্না করার দরকার নেই, আমি আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসবো, ওটাই আমরা দুপুরবেলা খেয়ে নেব। আপা অবশ্য বাইরে থেকে অনেক নাস্তা অনেক কিছু নিয়ে এসেছে, কোক টোক নিয়ে এসেছিল। যাই হোক, ওটা দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। আর এখন চা নাস্তা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এটা 6 তারিখের ফুটেজ। আমি মোচা রান্না করব। তো মোচাটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি বেছে নিয়েছি মোচাগুলো, আমি আপাকে সাথে নিয়ে এগুলো বেছে নিয়েছি, আর আপা কুচি করে কেটে দিয়েছে। আর রান্না করব হচ্ছে মুরগি। তো মোচাটা সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ আর হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন কুচি করে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম। বেশ খানিকটা সময় নিয়ে আমি সিদ্ধ করে মোচার এই কষযুক্ত পানিটা ফেলে দিব। মোচা যখন ছুলতে বসি বা কাটতে বসি, তখনও কিন্তু হাতের নখগুলো অনেক বেশি কালো হয়ে গিয়েছিল। তো এই তো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে এখন আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে মুরগি রান্না করছি, তো আলু দিয়ে আবারও বেশ কয়েকটা সিটি উঠিয়ে নিব। রেগুলার কাজ তো আপনাদের সাথে শেয়ারই করি। তো শরীরটা যেহেতু একটু ক্লান্ত ছিল, আপনারা কিচেনটা অপরিষ্কার বা চুলাটা অপরিষ্কার একটু ইগনোর করবেন। আর আমি সব কাজই কিন্তু অফ ক্যামেরায় এই কয়েকদিনে করে নিজের বাসাটাকে কিন্তু আবারও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেটা আপনারা গত ব্লগে কিছুটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু গত যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করেছি, সেটা ছিল লাস্ট 14 তারিখের ব্লগ, আর আজ দিচ্ছি 5 এবং 6 তারিখের ব্লগটা। তো একবারে যেটা করেছিলাম, মুরগিতে যে মাল্টিপারপাস যে মশলাটা, সেটা দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে সিটি দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছিলাম। এদিক থেকে তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে ভেজে নিচ্ছি। এখন একটু লবণ হলুদ দিয়ে দিলাম, আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাছের সাথে। খুব বেশি সময় ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, অত বেশি সময় ভাজবো না। এরপরে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে এই মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে সুন্দর করে কষিয়ে নেব। আমি তো ভুলেই গেছি আপনাদেরকে আজ লাইক দিতে বলিনি। যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আজকের ব্লগের, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন, আপনাদের কাছেও যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভালো লেগে যায়, তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে নিত্য নতুন ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো সেগুলো দেখে নিতে পারবেন। আর যারা আমাকে
সাপোর্ট দিচ্ছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট করছেন। আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো মশলা কষানোর পরে আমি মোচাটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়েছে, তারপরে এই যে কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুটা পরিমাণ চিনি দিয়ে এখন নেড়ে নিচ্ছি। আমি মোচাতে গরম মশলা ইউজ করেছিলাম। যখন রান্না করি তেলের উপরে পেঁয়াজ দিয়েছিলাম, তখনও দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছিলাম। আর এখন লবণটাকে চেক করে এখন সেই মাল্টিপারপাস মশলাটা অর্থাৎ গরম মশলাটা দিয়ে দিচ্ছি। পানি কিছুটা এখনও আছে, এটা পুরোপুরিটা শুকিয়ে যাওয়ার পরে নামানোর একদমই আগে আমি ঘি দিয়ে দিব। মোচাটাকে আমার মাকে দেখেছি সবসময় নারকেলের দুধ দিয়ে রান্না করতে, তখন কিন্তু আরও বেশি খেতে টেস্ট হয়। নারকেল আমার বাসায় ছিল কিন্তু আমার তখন দিতে মনে ছিল না। তো এই যে নামানোর আগে আমি বেশ কিছুটা ঘি দিয়ে পানিটাকে একদম শুকিয়ে তারপরে আমি মোচাটাকে নামাবো চুলা থেকে। আর এভাবেই কিন্তু মোচাটা রান্না শেষ করেছিলাম। খারাপ লেগেছিল না, বেশ মজা লেগেছিল। আর এই ধরনের মোচা ঘন্ট খেতে ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে। হয়ে গেছে যে আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেছেন যে ঘি বা তেলটা উপরে উঠে এসেছে আর নিচে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে। এই তো শেষ হলো আমার আজকের মোচা রান্না। তো মোচা রান্না আর হচ্ছে মুরগির মাংস, এইটাই ছিল আমাদের আজকের খাবার দাবার। রান্না যখনই শেষ করেছি তখনই ডেলিভারি ম্যান এসেছে। অনলাইন থেকে বাচ্চাদের যে ফ্রোজেন ফুডগুলো অর্ডার করি টিফিনের জন্য বা বাসায় খাওয়ার জন্য, সেগুলো চলে এসেছে। আচ্ছা, একটু বলে নেই, গত ব্লগে আমার 2-3 জন আপু কমেন্ট করেছিলেন যে আপু বাচ্চাদের টিফিন রেসিপি চাই বা টিফিন কিভাবে বানান, চিকেন বলের রেসিপিটা শেয়ার করেন। তো এখানে দেখেন আপু, এত ফ্রোজেন ফুড কিনেছি, তো এই মাসটা তো হয়েই যাবে। তো ঈদের আগে মনে হয় না যে আমি আসলে এই ধরনের রেসিপি শেয়ার করতে পারবো। আর এখনও মনে হয় 3-4টার মতো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যাবে, সেই পরিমাণ ভিডিও আমার মোবাইলে রয়েছে। তো আপনাদের এই কমেন্টসগুলো বা রিকোয়েস্টগুলো আমি আমার মনে গেঁথে রেখেছি। আমি অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব আপু, ইনশাল্লাহ। তবে ঈদের আগে আর হচ্ছে না মনে হয়। তো আপনাদেরকে একটু ওয়েট করাবো। ঈদের পরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে এই ধরনের ফ্রোজেন ফুড কিভাবে বাচ্চাদের টিফিন রেসিপি বানাতে হয় সেগুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এখানে 3000 টাকার মতো চিকেন নাগেটস, চিকেন বল, তারপরে চিকেন সসেস এগুলো অর্ডার করা হয়েছিল। আমার 2টা বাচ্চাই এই ধরনের মানে খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে। স্কুলে তো টিফিন হিসেবে দিয়ে দিই, তাছাড়া দেখা যাচ্ছে যে বাসায়ও কিন্তু ওরা বিকালের নাস্তায় বা অনেক সময় দেখা যাচ্ছে সকালের নাস্তায় এগুলো দিয়েই করে নেয়। তো যেহেতু একটা মাস অনেক বেশি ব্যস্ত ছিলাম, বাসায় এগুলো করার কোনো সুযোগ হয়নি। তবে আমি বাসায় কিন্তু এই ধরনের আইটেম করি, যেটা আগেও করেছি আর ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টে সামনেও করব। এটা ছিল বিকেলবেলার আরেকটা ফুটেজ। তো আমি বাইরে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু প্রয়োজনীয় কেনাকাটা করতে, ওদের স্টেশনারি জিনিসপত্র। তো আসার পথে লাইভ বেকারি থেকে 3 জনের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছি, কেক নিয়ে এসেছি একটু বেশি করে, যাতে করে পরের দিনটা আমি একটু টিফিনে দিয়ে দিতে পারি। এই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।